ও পাতলা টপ আর লেগিংস খুলে গামছা পরে নেমে গেল জলে। আমি একটু ইতস্তত করলেও শিশমের শাড়ি আর ব্লাউজ একপাশে রেখে হালকা গামছা জড়িয়ে নেমে পড়লাম। ঝর্নার ঠান্ডা জল দুহাতে তুলে গায়ে দিচ্ছিলাম। ভেজা গামছা শরীরে সেটেছিল। পিছনে কোথায় যেন বসেছিল বরুণ। সেদিন মাচার অপর জ্যোৎস্নার আলোয় এক অন্য রকম মুহূর্ত কাটিয়েছিলাম। আমি গৌরিতা, বয়স 40। 3 বছর আগে স্বামী হঠাৎই চলে গেলেন হার্ট অ্যাটাকে। সেই থেকে আমি আর আমার ছোট সুনিতা একসাথে থাকি শহরের ছোট্ট ফ্ল্যাটে। আমি বিধবা, ও এখনও সিঙ্গেল। ঘরে সাধারণত হালকা সুতির শাড়ি বা আরামের নাইটি পরি। গরমে স্লিভলেস ব্লাউজেই স্বস্তি লাগে। আমার গড়ন এখনও বেশ ঠিকঠাক। আয়নার মাঝে মাঝে নিজেকেই অবাক লাগে। সুনিতা মাত্র 22, মজার মেয়ে, সারাদিন ভিডিও আর মিম নিয়েই ব্যস্ত। পোশাকেও বেশ আধুনিক। ওর কথাতেই ঠিক হলো একটু ঘুরতে যাওয়া দরকার। সাজেকের নাম এলো, আর সঙ্গে নেব ভাইয়ের ছেলে বরুণকে। বয়স 25, লাজুক কিন্তু আকর্ষণীয়। ফোনে কথা বলতেই সেই পুরনো স্নেহভরা কণ্ঠস্বর মনে বাঁচতে লাগল। শুক্রবার রওনা হলাম 3 জনে। আমি হালকা গোলাপি শিফন শাড়ি পরেছিলাম। গরমের কথা মাথায় রেখে স্লিভলেস ব্লাউজ ছিল। হাওয়ায় শাড়িটা উড়ছিল টুকটাক। আমি চেষ্টা করছিলাম নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু কোথাও যেন মনটা কাঁপছিল একটু। বাসস্ট্যান্ডে পৌঁছাতেই বরুণকে দেখলাম সাদা টি শার্ট, নীল জিন্স, চুল এলোমেলো। মুখে আগে সেই ছেলেমানুষী ভাবটা যেন আর নেই। চোখে একটা দৃষ্টি যেটা আগে দেখিনি। আমি হেসে বললাম, চিনলি না বুঝি? ও একটু থেমে হেসে বলল, চিনেছি, তবে ভাবিনি তুমি এভাবে আসবে। আমি মৃদু হেসে কিছু বললাম না। ব্যাগটা হাতি নিয়ে বলল, চলো, বাস এসে যাচ্ছে। বাসে আমরা 3 জন পাশাপাশি সিট পেলাম। সুনিতা হেসে বলল, আমি জানালার ধারে বসবো না, তোমরা বসো। আমি আর বরুণ পাশাপাশি বসলাম। বাস ছাড়তেই হালকা ঝাঁকুনি। জানালার হাওয়া আমার শাড়ি ও চুলে খেলা করছিল। পাশেই বরুণ, ওর কাঁধ আমার হাতের খুব কাছাকাছি। চুপচাপ বসেছিলাম দুজনেই। মাঝে মাঝে ওর চোখ পড়ছিল আমার দিকে। আমি মুখ ফিরিয়ে নিচ্ছিলাম। তবুও এক ধরনের অস্বস্তি আর কৌতূহলের মিশ্র অনুভূতি হচ্ছিল। আমি কথা ঘোরাতে বললাম, তোর কলেজ কেমন চলছে? ও বলল, চলছে তো, কিন্তু তুমি কেমন আছো ফুফু? আমি একটু হেসে বললাম, এই যেমন একঘেয়ে জীবন। ও বলল, আজ তো তোমাকে একদম আলাদা লাগছে। আমি বললাম, বয়স বাড়লেও মাঝে মাঝে মন চায় নতুনভাবে মাছতে। বাসের ঝাঁকুনিতে মাঝে মাঝে আমাদের গা ছুঁয়ে যাচ্ছিল। ও সরছিল না, আমিও সরাতে পারছিলাম না। জানালার বাইরে তাকিয়ে থাকলেও মনটা যেন ঠিক এখানেই ছিল। সুনিতা হেডফোনে গানে ডুবে কিছু টের পাইনি। আমি বুঝতে পারছিলাম বরুণের চোখে আজ এক নতুন রকমের দৃষ্টি। রাস্তা পাহাড়ে উঠে যাচ্ছিল। জানালার বাইরের সবুজে মনটা একটুখানি শান্ত হচ্ছিল। ঠান্ডা হাওয়া এসে চুল এলোমেলো করছিল। বরুণ ছবি তুলছিল। আমি না করলেও ওর মোবাইলের ফ্ল্যাশে ঠোঁটে একটা অনিচ্ছা থাকা হাসি ফুটে উঠছিল। পাতলা শাড়িটা হাওয়ায় একটু সেটেছিল শরীরে, আর আমার পাশেই বসা ছেলেটার দৃষ্টি নড়ছিল না। সাজেকের পথে যেতে যেতে বুঝলাম বহুদিনের জমে থাকা ভাবনাগুলো একটু একটু করে হালকা হয়ে আসছিল। দুপুরের দিকে সাজেক পৌঁছলাম। রিসোর্টে আগে থেকেই বুকিং ছিল। কাঠের ছাউনির ঘর, সামনে বারান্দা, পিছনে পাহাড়ের ঢালু। রুমে ঢুকতেই সুনিতা হেসে বলল, আমি আলাদা ঘুমোবো, জানালার ধারে থাকবো, তোমরা খাটে থাকো। আমি কিছু বললাম না, শুধু মুচকি হেসে নিলাম। রুমটা বেশ বড়, পাশে চা কফির ছোট আয়োজন। আমরা জামা কাপড় বদলে নিলাম। আমি হালকা রঙের নরম একটা নাইটি পরেছিলাম, তার উপর একটা শাল নিয়েছিলাম, যদিও বারান্দায় বসে গরমে সেটা খুলে রেখেছিলাম। বিকেলের আলোয় চারপাশে মেঘ আর রোদের খেলা। আমি চায়ের কাপ হাতে বারান্দায় বসে, পাশে চুপচাপ বসে বরুণ। ওর চোখ কোথায় যেন থমকে ছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু কিছু বলছিলাম না। মাঝে মাঝে হেসে তাকাচ্ছিলাম ওর দিকে, যেন কিছুই বুঝিনি। ভিতরে ভিতরে এক অজানো অনুভব হচ্ছিল, অনেক বছর পর কারো চোখে এমন চাহনি। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ছিল বারান্দায়। মেঘের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আমার পোশাকে হালকা রেখা তৈরি হচ্ছিল। পাশে বসা বরুণের নিঃশ্বাস গায়ে লাগছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। সুনিতা তখন হেডফোন কানে দিয়ে নিজের দুনিয়ায়। আমি জানতাম সেদিন কিছু না ঘটলেও এক ধরনের নীরব টান শুরু হয়েছিল, যা একটা ঘুমহীন রাতের দিকে ইঙ্গিত দিচ্ছিল। পরদিন সকালে ঘুম ভেঙে দেখলাম সাজেকের হাওয়া আরও ঠান্ডা। জানালার বাইরে কুয়াশা আর রোদের লুকোচুরি। চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়াতেই সুনিতা বলল, আপু, আজ পাহাড়ি পোশাকে ছবি তুলতেই হবে। আমি হেসে বললাম, আচ্ছা, তোর জন্য করব। আসলে আমিও ভেতরে ভেতরে চাইছিলাম একটু অন্যরকম সাজতে।
ভিউ পয়েন্টের কাছে পাহাড়ি পোশাক ভাড়া পাওয়া যেত। সুনিতা চেক কাটা জামা তুলে নিল। আমি এক দোকান থেকে একটা পাতলা রঙিন শাড়ি নিলাম। দোকানি বলল, আপা, পাহাড়ি মেয়েরা শাড়ি পরে, তবে ব্লাউজ পরে না। আমি একটু থেমে গেলাম। সুনিতা মজা করে বলল, চেষ্টা করো না। আমি কাঠের একটা ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিচে একটা ইনার পরা ছিল, তাই বেশি অস্বস্তি হচ্ছিল না। আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছিল অনেক দিন পর নিজেকে একটু নতুনভাবে দেখছি। চুলটা একটু এলোমেলো করে বাইরে এলাম। বরুণ ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল। ওর চোখ পড়ল আমার দিকে সরাসরি। আমি বললাম, এই দিকে কি এত দেখার আছে? বরুণ হেসে বলল, যা দেখছি সেটা ক্যামেরাতেও রাখতে চাই। আমি চুপ করে রইলাম, কিন্তু ভেতরে কোথাও যেন একরকম আলোড়ন হচ্ছিল। অনেক দিন পর নিজের মধ্যে এমন কিছু অনুভব করছিলাম, নতুন, নীরব আর খুব কাছের। ভিউ পয়েন্টে আমরা ছবি তুলছিলাম। বরুণ বলছিল, ফুফু একটু এদিকে দাঁড়াও। ওর ক্যামেরা আমার দিকেই ফোকাস ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ও শুধু ছবি তুলছিল না, আমাকে দেখছিল একটা বিশেষ দৃষ্টিতে। মাঝে মাঝে ও এত কাছে চলে আসছিল যে হালকা ছোঁয়াও লেগে যাচ্ছিল। যদিও কিছু না বলেই সামলে নিচ্ছিলাম, কিন্তু চারপাশের বাতাসে যেন একরকম চাপা অনুভূতি জমছিল। একবার ও আমার কাঁধ ছুঁয়ে ঠিক করতে গিয়ে বলল, একটু ঠিক করে দিই। আমি সরিয়ে নিতে চাইলেও নিজেকে আটকে ফেললাম। ভেতরে ভেতরে বুঝছিলাম আজকের এই চোখ মেলে দেখা, এই নিঃশব্দ অনুভব কিছুটা অন্যরকম। দুপুরে গরম বেড়ে গিয়েছিল, মাথাটা কেমন ঝিমঝিম করছিল। রিসর্টের কেয়ারটেকার বলল, কাছে একটা ঝর্ণা আছে, অনেকেই জানে না। আমরা তিনজন রাজি হয়ে রওনা দিলাম। কিছুটা রিকশা, তারপর পায়ে হাঁটা। ঝর্ণার ধারে পৌঁছেই মনটা একদম শান্ত হয়ে গেল। গাছপালার ছায়া, ঠান্ডা হাওয়া আর টলমল জল। আমি আর সুনিতা ব্যাগ থেকে গামছা বার করলাম। আমি বললাম, এখানে তো কেউ নেই, একটু জল ঝরিয়ে নি, চল। সুনিতা তো বেশ চটপটে, বলল, আমি নামছি। ও গামছা জড়িয়ে নেমে গেল জলে। আমি একটু থেমে শাড়ি বদলে পাতলা গামছা জড়িয়ে নেমে পড়লাম। ঠান্ডা জলে নেমেই গা কেঁপে উঠল। আমি বলে উঠলাম, উফ, জলটা তো একেবারে বরফ। সুনিতা হেসে বলল, তাই তো মজাটা। আমি জল তুলে গায়ে দিচ্ছিলাম, গামছা ভেজা হয়ে শরীরের সঙ্গে লেগেছিল। আমি জানতাম পিছনে বরুণ বসে আছে। ও কিছু বলছিল না, কিন্তু চোখ যেন কথা বলছিল। একসময় আমি পাথরে বসে পা ডুবিয়ে বসে রইলাম। শরীর আর মন দুটোতেই যেন এক ধরনের আলোড়ন হচ্ছিল। আমি একবার পেছনে তাকালাম, চোখ মেলাতেই ও চোখ সরিয়ে নিল। কিন্তু আমি বুঝলাম ওর মন এখন অন্য কোথাও নেই, ঠিক এখানেই। আমরা ধীরে ধীরে উঠে এলাম। গামছা থেকে জল চিপে রোদে দাঁড়িয়ে গা শুকোচ্ছিলাম। ঠান্ডা জলের পর শরীরে একরকম উষ্ণতা ঘিরে ধরছিল, আর মনে হচ্ছিল আজকের দিনটা নিঃশব্দেই অনেক কিছু বলে গেল। স্নান শেষে আমি না তাকিয়ে বললাম, চল এবার রিসর্টে যাওয়া যাক, অনেকক্ষণ হয়ে গেছে। বরুণ চুপচাপ মাথা নেড়ে উঠল, কিন্তু ওর চোখে একটা আলাদা আলো ছিল। সেটা কৌতূহল না কিছু ইঙ্গিত বুঝতে পারছিলাম না। ফিরে এসে সবার শরীর ক্লান্ত, কিন্তু মন যেন হালকা উত্তেজনায় ভরা। জামাকাপড় চেঞ্জ করে নিলাম। আমি পরে নিলাম মেরুন রঙের হালকা সিল্কের নাইটি, উপর দিয়ে একটা পাতলা শাল ছিল ঠিকই, কিন্তু গরমে সেটা একপাশে রেখেই ছিলাম। সুনিতা বলল, ব্যাম্বো চিকেন না খেলে সাজে কাসার মানেই হয় না। কিছুক্ষণ পর কাঠের পাত্রে ভাপা ভাত আর গরম মশলাদার মাংস চলে এলো। তিনজন মিলে বসে খেতে খেতে গল্প শুরু হলো। ছোটবেলার কত স্মৃতি, দুষ্টুমি, হাসাহাসি। আমি বলছিলাম কিভাবে একবার বরুণ মজা করে আমার জামার হুক টেনে দিয়েছিল আর আমি রেগে গিয়েছিলাম। ও হেসে বলল, তোমার রাগটাই সবচেয়ে মজার ছিল। আমি বললাম, তখন তুই ছোট ছিলি, এখন কিন্তু সব বুঝি। আমরা হেসে ফেললাম, তবে কোথাও যেন সেই কথার নিচে এক টুকরো নীরব ভাবনা জমে রইল। খাওয়া শেষে সুনিতা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি বারান্দায় গিয়ে বসেছিলাম। সাজিকের পাহাড়ি রাত, ঠান্ডা হাওয়া, চারপাশে নিঃশব্দ প্রকৃতি। বরুণ এসে পাশে বসে বলল, আজকের দিনটা যেন অনেক কিছু ফিরিয়ে দিল। আমি বললাম, মনটা হালকা হয়ে গেছে, শরীরটাও যেন নতুন রকম লাগছে। চাঁদের আলোয় ওর চোখে চোখ রাখতেই একটা চাপা চাহনি ধরা পড়ল। আমি চোখ সরিয়ে নিলেও টের পাচ্ছিলাম ওর দৃষ্টি এখন আর শুধু চোখে নেই। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, ওর হাত আমার হাত ছুঁয়ে গেল হালকা করে। আমি থেমে গেলাম। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছিল। আমি চুপচাপ পাশে বসে পড়লাম আবার। ও বলল, তোমার চোখ আজ অনেক কিছু বলছে ফুপু। আমি মৃদু হেসে বললাম, না কিছুই, কিন্তু হাতটা ওর হাতেই রয়ে গেল। চাঁদের আলোয় দুজনের ছায়া পড়েছিল কাঠের বারান্দায়।
নিঃশব্দ এক অনুভব, মনের ভেতরে হালকা ঢেউয়ের মতো বয়ে যাচ্ছিল। পরদিন সকালে দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল। আমি উঠে জানালার পর্দা সরাতেই দেখি বরুণ বারান্দায় দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। আমাকে দেখেই পেছনে ফিরে হেসে দিল। আমি তখন গায়ে শাল জড়ানো ধীরে পায়ে হেঁটে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। ও বলল, আজ কি আবার একটু ঘুরে যাওয়া যায়? আমি মাথা নাড়িয়ে বললাম, চল, আজ তো আমাদের শেষ দিন। নাস্তা করে বেরোলাম তিনজনে। আজ একটু অন্যদিক ঘোরার ইচ্ছে ছিল। পাহাড়িদের হাটে গেলাম, যেখানে তারা নিজ হাতে তৈরি জিনিস বিক্রি করে। একটা দোকানে আমি হালকা রঙের একটা ব্লাউজ আর প্যাস্টেল টোনের পাতলা স্কার্ট দেখছিলাম। বরুণ পাশে দাঁড়িয়ে বলল, এই ব্লাউজটা পরলে তোমাকে খুব আলাদা লাগবে। আমি একটু হেসে তার দিকে তাকালাম। সুনিতা তখন অন্য স্টলে ব্যস্ত, কিন্তু আমি জানতাম বরুণের দৃষ্টি এখনও আমার দিকেই। দোকানের আলোয় আমি একটু বেশি সচেতন হয়ে পড়ছিলাম নিজের উপস্থিতি নিয়ে। দুপুরে একটা পাহাড়ি লোকের ছোট্ট কাঠের হোটেলে ঢুকে খেলাম ভাত, দেশি মুরগি আর ডাল। সাধারণ খাবার, কিন্তু স্বাদে মন ভরে গেল। তখনই বুঝলাম শহরের চাকমককে আরাম নয়, এমন সাদামাটা মুহূর্তগুলোই সবচেয়ে আপন হয়ে ওঠে। বিকেলের দিকে সুনিতা বলল, আপু, আমি রিসর্টে ফিরি, একটু মাথা ধরেছে। আমি বললাম, তুই যা, আমি আর বরুণ এখানেই একটা স্থানীয় ঘরে রাতটা কাটিয়ে ফিরব। সুনিতা কিছু না বলেই চলে গেল, আর আমি আর বরুণ একটা মাটির ওপর উঁচু কাঠের মাচাং ঘরে উঠলাম। ছিমছাম একটা পাহাড়ি ঘর, সামনের খোলা চৌকিতে বসে সন্ধ্যার হাওয়া গায়ে লাগছিল। আলো ধীরে ধীরে ফিকে হচ্ছিল, আকাশে গোল চাঁদ, চারদিকে ঝিঝি পোকার শব্দ, নিস্তব্ধতা। বরুণ বলল, এই রাতটা যেন শুধু আমাদের জন্য। আমি চুপ করে থাকলাম। ওর কথার গভীরতা বুঝেও কিছু বললাম না। আমরা পাশাপাশি বসেছিলাম। আমি ওর মুখ পুরো দেখছিলাম না, কিন্তু টের পাচ্ছিলাম ওর চোখ আমার দিকেই স্থির। একসময় ওর হাত আমার কাঁধ ছুঁয়ে গেল, ধীরে, কোনো তাড়া ছিল না। আমি থামলাম, সরালাম না। ও বলল, তোমার পাশে বসে শান্ত লাগে। ওর কণ্ঠে যে নরম সুরটা ছিল, সেটা বুকের ভেতর কেমন নড়ে উঠছিল। একসময় ওর আঙুল আমার চুল ছুঁয়ে গেল, একটা নরম স্পর্শ, যেন হাওয়ার মতো। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। মনে হচ্ছিল এই নিঃশব্দ সময়টা আর যেন থেমে না যায়। আমি বুঝলাম কতদিন ধরে নিজের ভেতর ভালোবাসা চাপা দিয়ে রেখেছিলাম। কারো কাছে কিছু চাওয়া হয়নি, শুধু একটু অনুভব, একটু বোঝা, একটু নিজের হয়ে থাকা। সেই পাহাড়ি রাত, চাঁদের আলো, নিস্তব্ধ প্রকৃতি সব মিলে একটা মুহূর্ত তৈরি করেছিল, যেখানে শব্দের দরকার ছিল না, অনুভবই সব কথা বলছিল। ফিরে এসে ফ্ল্যাটে ঢুকতেই চারপাশটা যেন আগের মতোই, কিন্তু মনটা বদলে গেছে। সুনিতা বারবার আমার চোখের দিকে তাকাচ্ছিল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। আমি বুঝতে পারছিলাম ও টের পেয়েছে কিছু, কিন্তু কি সেটা হয়তো ধরা যাচ্ছে না। বরুণ ফোন করছিল বারবার। আমি কখনো ধরছিলাম, কখনো এড়িয়ে যাচ্ছিলাম। মনে দ্বিধা, একদিকে টান, অন্যদিকে ভয়। কিন্তু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে আমি অনুভব করলাম চোখে অন্যরকম আলো। নিজেকে নিঃশব্দে বললাম, যেটা ছিল না আমার, সেটা হয়তো একবার নিজের মতো করে ছুঁয়ে দেখেছি। আর এখন আমি শুধু একজন বিধবা নই, আমি নতুন করে নিজের ভেতরকে চিনেছি। আমি বদলে গিয়েছি, আমার জীবনও। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা নতুন ব্লাউজ গায়ে মিলিয়ে দেখছিলাম। একটা পরে যখন পেছনে একটু ঝুঁকলাম, বললাম, এইটা গলায় ঠিকঠাক বসছে তো? ও একটু এগিয়ে এসে বলল, হ্যাঁ, ফিট হচ্ছে, তবে চাইলে আরও কিছু কালেকশন এনে দেখাতে পারি। আমি হালকা হেসে বললাম, ধীরে করিস, জায়গাটা একটু সেন্সিটিভ, ভুল হলে ঝামেলা হতে পারে। সেদিনের ঘটনার কথা আজও মনে গেঁথে আছে। আমার নাম শ্যামলী। বয়স 40 পেরিয়েছে ঠিকই, কিন্তু আয়নায় নিজেকে দেখলে এখনও মনে হয় আমি একাই একটা অনিশ্চয়তা। মুখটা গোলগাল, গড়নে একটু ভর আছে, কিন্তু তাতেই যেন আলাদা নজর পড়ে, বিশেষ করে কোমরের বাঁকটায়। আমি জানি কোথায় দাঁড়ালে আয়নায় নিজেকে সবচেয়ে ভালো লাগে। বিয়ে হয়েছিল অতুলের সঙ্গে, কিন্তু সে মন দিল অফিসের অন্য কাউকে। আমায় ছেড়ে দিয়ে কাগজে কলমে সব শেষ করল। আমি সেই দুঃখকে গায়ে না মেখে জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিলাম। একটা ছোট ফ্ল্যাট, একটা স্কুটি আর রঙিন শাড়ি গয়নাতে নিজেকে আবার নতুন করে সাজালাম। অনেকদিন পর আমার বোনের ছেলে নীলেশকে বাসায় ডেকে আনলাম। বয়স 23, গড়নে শক্ত, পড়াশোনার ফাঁকে একটু বিশ্রাম দরকার ছিল। আমি বললাম, এই দিকেই আয়, একটু থাক, আমিও একটু সঙ্গ পাব। নীলেশ যেদিন এলো, সেদিন জন্য আমার বাসার বাতাসেই কিছু বদলে গেল। আমি তখন নিচে দাঁড়িয়ে স্কুটি পরিষ্কার করছিলাম। পাতলা জামদানি পরা, রোদের গায়ে কাপড়টা শরীরে বসেছিল।
হাওয়ার ছোঁয়ায় আঁচল উঠছিল। তখন জানতাম না যে নীলেশ এসে দাঁড়িয়েছে পিছনে। মুখে কোনো কথা না থাকলেও তার চোখে আমি বুঝে গেলাম এই চুপ করে থাকা সহজ কথা নয়। তারপর থেকে আমি একটু সচেতন হলাম, মানে এমনভাবে চলাফেরা করা যাতে উপস্থিতি বুঝিয়ে দেওয়া যায় কিন্তু কিছু বলা না হয়। রান্নাঘরে থাকলেও আঁচলটা আলগা থাকে, আয়নায় দাঁড়ালে নিজেকে দেখিয়ে নেওয়া হয় এমনভাবে যেন কেউ ভুলেও চোখ সরাতে না পারে। নীলেশও চোখের ভাষায় অনেক কিছু বলে ফেলে। তার চাহনি মাঝে মাঝে এমন হয় যেন কিছু না বলেই সব বলে দেওয়া, কিন্তু আমি তাড়া দিই না। আমি জানি ধীরে ধীরে অপেক্ষা করাটা আরও বেশি তীব্র হয়। রাতে শাড়িটা একটু আলগা করে গায়ে নিই, জানালার পাশে বসে থাকে এক কাপ চা হাতে। নীলেশ পাশ দিয়ে গেলে হেসে বলি, এই শাড়িটার ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে বোধহয়, বোতামের জায়গায় টান পড়ে। ও মুখ ঘুরিয়ে ফেলে, কিন্তু গালের লালচে ভাব বলে দেয় বুঝেছে আমি কথাটা ইচ্ছে করেই বলেছি। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। হালকা একটা হাত কাটা টপ পরা ছিল। হঠাৎ চোখ গেল জানালার কাছে, নীলেশ দাঁড়িয়ে অর্ধেক পর্দার আড়ালে। আমি মুখ না ফেরালেও বুঝেছিলাম ও দেখছে। আমি চুল আঁচড়াতে আঁচড়াতে একটু সময় নিলাম, মাথা তুলে একবার ঘাড় সোজা করলাম যেন হাওয়ায় উঠতে থাকা চুলগুলো আর একটু ছুঁয়ে যায় আমাকে। এমন বোঝাপড়া যেখানে শব্দের দরকার পড়ে না, শুধু চোখের ভাষা আর উপস্থিতিই যথেষ্ট। দুপুরে আমরা একসাথে খেতে বসেছিলাম। আমি পরেছিলাম একটা লাল শাড়ি আর তার সঙ্গে হালকা সাজ। রুটি আনতে গিয়ে ওর পেছনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ও ঘুরে তাকালো। আমি থেমে হেসে বললাম, বেশি গরম লাগছে না তো? ও কিছু বলল না, কিন্তু নিঃশ্বাসটা যেন একটু গাঢ় হয়ে উঠেছিল। একবার থালা বাড়াতে গিয়ে হাতটা ছুঁয়ে গিয়েছিল ওর কাঁধে। 3 সেকেন্ডের স্পর্শ, কিন্তু মনে হলো যেন সময় আটকে গেছে সেখানে। আমি বুঝে গেছি আমাদের মাঝের দূরত্ব আর আগের মতো নেই। খাওয়ার সময় আমার হাত থেকে চামচ পড়ে গেল। আমি নিচু হয়ে তুলতে যেতেই এক মুহূর্ত থেমেছিলাম। একটা নিঃশব্দ ইঙ্গিত যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। খাওয়া শেষে বললাম, ফ্রিজের বোতলগুলো একটু দেখ কিভাবে রেখেছি। দরকার ছিল না, তবুও বললাম, কারণ আমি জানতাম আমি ফ্রিজ খুলে নিচু হলে ও দাঁড়িয়ে থাকবে ঠিক আমার পেছনে। রাতের দিকে আমি বারান্দায় চা থাকছিলাম, ও ঘরের ভিতরে জানালার ধারে বসেছিল। আমাদের চোখ আবার একবার মিলল সেই পুরনো অভ্যস্ত নীরবতায়। আমি এক চুমুক দিয়ে ঠোঁট মোছার ভঙ্গি করলাম, যেন কিছু না বলেও অনেক কিছু বলা হয়। নীলেশ বাজারে গেছে। সকালে আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম, তখনই নিচ থেকে ভেসে এলো, ব্লাউজ পেটিকোট চান, নতুন মাল আইসে। শুনেই মনে হলো আমার তো কিছু দরকার ছিল সত্যি। নিচে তাকিয়ে দেখি এক লোক, মাথায় টুপি, হাতে ব্যাগ। আমি নিচু গলায় বললাম, এই যে ওপরে আয় তো। ওর নাম জীবন, হকার নয়, নিজেই বলে দোকানে বসি না, হাতে মাল নিয়ে চলি। ওর হাতে রঙিন কাপড়ের ব্লাউজ। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটার সঙ্গে শাড়িটা মিলিয়ে দেখছিলাম। ও পাশে দাঁড়িয়ে বলল, এইটা আপনাকে খুব ভালো মানাবে। আমি আয়নায় তাকিয়ে হেসে বললাম, আর কোনো রং দেখাও তো। ও ব্যাগে হাত দিল। পরে আমি বললাম, ভেতরে আসো, আয়নাটা বড়। ঘরের মধ্যে আলোর ছায়ায় আমি ব্লাউজ গায়ে ধরছিলাম, আরও চুপচাপ দাঁড়িয়েছিল, যেন এক অদ্ভুত নীরবতা ভর করে আছে। আমি 4টে পছন্দ করলাম। জীবন প্যাকেট করল। চলে যাওয়ার সময় জীবন শুধু বলল, আপনার হাসিটা খুব আলাদা। আমি দরজাটা আস্তে করে বন্ধ করে দিলাম, কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে বুঝলাম আজ এই সাধারণ দুপুরটা মনে থেকে যাবে অনেক দিন। এসব ভাবতে ভাবতে মনে হলো একটু ফ্রেশ হওয়া দরকার, তাই স্নান করতে ঢুকে পড়লাম বাথরুমে। ঠান্ডা টলটলে পানির নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করতেই শরীরটা যেন হালকা কেঁপে উঠল। জল গড়িয়ে পড়ছিল শরীর জুড়ে, কিন্তু মনটা ছিল ভেসে অন্য কোথাও। কিছুক্ষণ আগের মুহূর্তগুলো যেন এখনো মনের ভেতরে রয়ে গেছে, ছুঁয়ে যাচ্ছে ভেতরটা। কখন যে কতটা সময় কেটে গেছে টের পাইনি। ঠিক তখনই বাইরের ঘরে হালকা দরজার শব্দ ভেসে এলো। আমি থেমে গেলাম, জল বন্ধ করে কান পাতলাম। হ্যাঁ, নীলেশ ফিরে এসেছে। ও ঘরে ঢুকেই থমকে গেল। আমি বাইরে না থেকেও আন্দাজ করতে পারছিলাম কি দেখেছে ও। বিছানার চাদরটা খানিকটা এলোমেলো, ফ্লোরে ছড়িয়ে থাকা লাল ব্লাউজ, পাশে গাঢ় নীল পেটিকোট, আর দরজার কাছে রাখা জামদানি শাড়ি। যেন তাড়াহুড়ো করে কিছু রেখে বেরিয়ে এসেছি। নীলেশ নিশ্চয়ই দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, চোখের পাতা ভারী, নিঃশ্বাসে হালকা কাঁপন, কিন্তু কোনো শব্দ নেই। আমি গলার কাছে গামছা জড়িয়ে নিলাম, চুল থেকে তখনও পানি টুপটুপ করে পড়ছে। ধীরে দরজা খুললাম।
চোখে চোখ পড়তেই টের পেলাম ও কিছু না বললেও ওর চোখে ঘুরছিল শত প্রশ্ন, কিন্তু সেগুলোও উচ্চারণ করবে না, অন্তত এখনই নয়। আমি হেসে বললাম, তুই এলি, আমি স্নানে ছিলাম, তুই তো দেরি করলি অনেক। ও চুপচাপ তাকিয়ে থাকল, অনেক কিছু না বলেও বুঝিয়ে দিল। আমি পাশ কাটিয়ে ঘরে চলে এলাম, গামছার ভেতর নিজেকে আগলে চুলটা একপাশে সরিয়ে। বুকের ভেতরের ধকধক তখনও থামেনি। নীলেশ জানালার পাশে গিয়ে দাঁড়ালো, মুখ ঘুরিয়ে নিল। আমি চুপ। ঘরের ভেতর একটা নীরব উত্তেজনা ছড়িয়ে গেল। যেটুকু জীবন রেখে গিয়েছিল সেটা নীলেশ বুঝে ফেলেছে। আমি অনুভব করছিলাম ঘটনাটা হয়তো ঠিক সময় ঘটেনি, তবু থেমেও যায়নি। এরপর থেকে নীলেশের চোখে আমার প্রতি দেখার ভঙ্গি পাল্টে যায়। এখন ওর চোখে যেন একরকম দ্বন্দ্ব, আকর্ষণ আর প্রশ্নের মিশেল, যেটা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আমি জানতাম ওর ঘুম আসছে না। শরীরে কোনো ব্যথা নেই, কিন্তু মনে যেন কোথাও একটা খচখচে ভাব। আমার ঘর থেকে হালকা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে ওর ঘরেও পৌঁছে যাচ্ছিল, যেন প্রতিটি শ্বাসে আমার ছায়া মিশে থাকছে। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম ওর মনে ঠিক এখন কী চলছে। এইভাবে কিছু না বলেও অনেক কিছু ঘটে যায়। সকালের রোদটা ছিল বেশ উজ্জ্বল। আমি জানালার ধারে বসেছিলাম। গায়ে ছিল হালকা একটা পাতলা শাড়ি, মনটা ছিল ঢেউয়ের মতো বারবার কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, থামছে না। হঠাৎ গলির মুখ থেকে ভেসে এলো সেই পরিচিত ডাক, পেটিকোট আপা, নতুন ডিজাইনের আইসে। আমি হেসে দরজা খুলে বললাম, এই যে জীবন, উপরে আয় তো, অনেকদিন পর দেখা। জীবন এলো, আগের মতোই ব্যাগ কাঁধে ঝুলে। এবার ওর চোখে একটু বাড়তি আত্মবিশ্বাস, মুখে আগ্রহের রেখা। ঘরে ঢুকে কাপড় বের করতে করতে বলল, এইটা আপনার জন্য স্পেশাল, কোমরে একদম ঢলে পড়বে, আর রংটা দেখেন, আপনার গায়ে পরানো সেই ব্লাউজের সাথেই পুরো ম্যাচ করে। আমি মুচকি হেসে বললাম, তুই দেখি আমার স্টাইল মনে রাখিস বেশ ভালো। জীবনও হেসে বলল, যা মনে পারে তা কি আর ভোলা যায়। আমি বুঝতে পারছিলাম ওর দৃষ্টি শুধু কাপড়েই আটকে নেই। আজ আমার সাজে একটু বেশিই যত্ন ছিল, ইচ্ছে করেই। কথার মাঝেও আমি টের পেলাম জানালার ফাঁক, বারান্দা কিংবা সিঁড়ির পাশ থেকে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি জানতাম নীলেশ দেখছে। আমি ইচ্ছে করেই একটু বেশিক্ষণ সময় নিলাম কাপড়গুলো দেখাতে। জীবন চলে গেল, কিন্তু ঘরে তার একটা উপস্থিতির ঘ্রাণ থেকে গেল, এমন এক অনুভব যা সহজে মুছে যায় না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে নীলেশ বলল, আজ তোমার হাসিটা একটু বেশি ছিল খালামণি। আমি ঘুরে তাকালাম না। বললাম, তুই দেখছিলি? হ্যাঁ, ও বলল। আমি ধীরে ঘুরে তাকালাম, চোখে চোখ পড়ল। কোনো শব্দ নয়, শুধু দুজনের ভেতর দাঁড়িয়েছিল সেই সমস্ত দিনের না বলা গল্প। আমি এক পা এগিয়ে গেলাম ওর দিকে, মুখে হালকা হাসি, চোখে চুপ করে থাকা সব উত্তর। নীলেশ বলল, তুমি কি সব জানো? আমি ঠোঁটে একটুখানি বাঁকা হাসি টেনে বললাম, সব তো বলা হয় না, কিছু জিনিস শুধু চোখে থেকেই যায়। ওর চোখ কাঁপছিল, ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। আমি আর এক পা এগিয়ে এলাম ওর কাছাকাছি, নিচু গলায় বললাম, তুই কি কিছু বলতে চাস নীলেশ? ওর উত্তর, তুমি চাও তো বলি। আমি হেসে বললাম, না খোলাসা করে, না অস্বীকার করে। সব কথা মুখে বলতে হয় না, কিছু অনুভব বোঝাতে হয় ছুঁয়ে। তারপর ধীরে পেছন ঘুরে চলে গেল। আমি জানালার ধারে দাঁড়িয়ে দেখলাম নীলেশের ছায়া করিডরের কোণে মিলিয়ে গেল, আর তার পেছনে আমি রেখে দিলাম আমার একাকিত্ব, আমার নিঃশব্দ চাওয়া, আমার না বলা অভিমান। সবকিছু হয়তো বলা হয়নি, কিন্তু যেগুলো রয়ে গেছে সেগুলো কি কোনোদিন মুখে বলা যায়? আমি শ্যামলী। আমার গল্পটা ঠিক যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় তোমাদের কল্পনা, আর সেইখানেই আমি রয়ে যাই একটু ইচ্ছায়, একটু না বলা তৃষ্ণায়।